তরির হাত থেকে একটা বই নিয়ে নির্ঝর গম্ভীর কণ্ঠে বলল, বিকেলে কতটুকু পড়া শেষ করেছো? 1.5 পেজের মতো পড়েছি। বাহ, দারুণ। টানা 3 ঘন্টা বই নিয়ে বসে থেকে 1.5 পেজ পড়েছো? আমি হলে তো 8 পেজের উপরে এক লাইনও যেতাম না। তরি মুখ ভোঁতা করে চেয়ে রইল। নির্ঝর হঠাৎ ধমকে বলল, পরীক্ষা শেষ হওয়ার পর 10 ঘন্টা সময় চলে গেছে, এত সময় তুমি মাত্র 1.5 পেজ পড়েছো? তাহলে সম্পূর্ণ বই শেষ করবে কখন? ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, বোর্ড পরীক্ষা শেষে তো লং টাইমের একটা ছুটি পাচ্ছ, তখন শেষ করে নিও। বাড়ি ফেরার পর কত কাজ করলাম। এই একদম চুপ। পরীক্ষা শেষ করে বাড়ি এসে কি করেছো তুমি? দুপুরের খাবার আমি রুমে এনে খাইয়ে দিয়েছি, শাওয়ারের পর তোমার কাপড় ধুয়ে শুকাতে দিয়েছি, বিছানা গুছিয়ে বই খাতা বের করে দিয়েছি, তাছাড়া যা যা প্রয়োজন সব আমি করেছি। আর তুমি কাজের অজুহাত দেখাচ্ছ? সত্যি করে বলো তো, বই হাতে নিয়ে কি চিন্তা করেছো? কার কথা চিন্তা করেছো? তরির মুখে লজ্জার রক্তিম ছায়া পড়ল। সে যথাসম্ভব মাথাটা নিচু করে ফেলল, যেন তার এই লজ্জা মিশ্রিত মুখভঙ্গি নির্ঝরের নজরে না পড়ে। সে মিনমিন করে বলল, পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। নির্ঝর বার কয়েক তরির দিকে তাকালো, শ্বাস টেনে বলল, বইপত্র নিয়ে টেবিলে বসে পড়ো। না। না? না কেন? টেবিলে বসে পড়লে পড়া মনে থাকবে, টেবিলে যাও। আমি টেবিলে বসে পড়তে পারি না, কতবার বলবো আপনাকে? নো অজুহাত। তোমার মতলব আমি বুঝি না মনে করেছো? বিছানায় বসে পড়বে কিছুক্ষণ, তারপর আমি ঘুমিয়ে পড়লে আমার ঘুম দেখে হিংসা হবে তোমার। হিংসায় জ্বলে পড়ে কিছুক্ষণ আমার ঘুমন্ত মুখের দিকে চেয়ে থাকবে, তারপর নিঃশব্দে পাশে শুয়ে ঘুমিয়ে পড়বে। এসব কিচ্ছু হবে না তরি, টেবিলে গিয়ে পড়তে বসো। তরি নড়ল না, জেদ ধরে বসে রইল। নির্ঝরের পাশে বসে এসে পড়বে, দূরে যাবে না, এক হাতের বেশি দূর যাবে না, মানে যাবেই না, এমনকি হাত তিনেক দূরেও নয়। নির্ঝর হাল ছেড়ে দিল, হতাশ সুরে বলল, যাবে না তো? না। হার মেনে নিলাম, এবার এখানে পূর্ণ মনোযোগ দিয়ে পড়ো। তরি খাতার পেজ উল্টালো। নির্ঝর ঘড়ির দিকে তাকালো, অনেক রাত হয়ে গেছে। উঠে গিয়ে দরজার ছিটকিনি বন্ধ করে দিল। তারপরে চুপচাপ বিছানার কিনার ঘেঁষে আস্তে করে শুয়ে পড়ল। তরির মনোযোগে যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য পায়ের নিচ থেকে পাতলা কম্বলটা গায়ের উপর দিল। তরি মুখ নেড়ে পড়া শুরু করতে গিয়ে কম্বল দিয়ে মুখ সহ সম্পূর্ণ নিজেকে ঢেকে ফেলল। কম্বলের নিচে চোখ জোড়া বন্ধ করতে তরি তীক্ষ্ণ স্বরে বলল, এই গরমে কম্বল পেঁচিয়ে রয়েছেন কেন? এমনি। জ্বর এসছে আপনার? না, শুধু শুধু জ্বর আসতে যাবে কেন? শুধু শুধু মানে সকালবেলা বৃষ্টির ফোঁটা মাথায় পড়েছিল আপনার। নির্ঝর কম্বলের তলা থেকে মুখ বের করল, কপাল কুঁচকে বলল, বললাম তো জ্বর আসেনি, এমনি গায়ে কম্বল জড়িয়েছি। আপনার গায়ে জ্বর এসছে। জ্বর আসেনি। জ্বর এসছে। নির্ঝর বিরক্তি নিয়ে বলল, ধুর, তরি চর খাবে কিন্তু। বলছি না যে জ্বর টর নেই, জোর করে জ্বর আনবে নাকি? দেখি কপালে হাত রাখতে দিন তো, কনফার্ম হই। এতক্ষণে নির্ঝর তরির মতলব ধরতে পারল। সে এক লাফে বিছানা ছেড়ে উঠে পড়ল। তরি অতি আবেগিক মেয়ে, সে পাশে থাকলে আবেগে ভেসে যাবে। এর আবেগকে যত পাত্তা দিবে ততই প্রশ্রয় পেয়ে যাবে, পড়াশোনা লাটে উঠবে। সে উঠে গিয়ে ব্যালকনিতে পা রাখল। তরি পিছন থেকে চেঁচিয়ে বলল, ঘুমোবেন না আপনি? কোথায় যাচ্ছেন আবার? নির্ঝর উত্তর দিল না। ব্যালকনির ভিতরে ঢুকে কাঁচ ঠেলে পুনরায় বন্ধ করে দিল। অন্ধকার ব্যালকনিতে সে হাঁটু মুড়ে বসে পড়ল। এখান থেকে তরিকে স্পষ্ট দেখা যাচ্ছে। সেদিকে চেয়ে থাকতে থাকতে তার দুচোখ মুগ্ধতা এসে ভর করল। কেমন ঘোরের মধ্যে চলে গেল। তার এই ঘোর সহজে কাটবে না। তরি পড়া শেষ করে না ঘুমানো পর্যন্ত সে এখান থেকে এক পাও নড়বে না। পরীক্ষা শেষে তরি ধীরে সুস্থে রুম থেকে বের হলো। মন ভার হয়ে আছে তার। আজ রিটেন পরীক্ষার শেষ দিন ছিল। দুদিন গ্যাপ রেখে প্র্যাকটিক্যাল শুরু হবে। তার মন বিক্ষিপ্ত হয়ে আছে, কারণ আজকের পরীক্ষায় ফুল মার্কস আনসার করতে পারেনি, অথচ প্রিপারেশন অনেক ভালো ছিল। বলতে গেলে গত পরীক্ষাগুলোর চেয়ে আজকের প্রিপারেশন ভালো ছিল, অথচ আজকে আশানুরূপ ফল করতে পারল না। পা দুটো চলতে চাইছে না, টেনে টেনে সে এগিয়ে চলল। মাথা নিচু করে রেখেছে সে, যাতে পরিচিত কারোর সাথে কথা বলতে না হয়।
চোখে চোখ পড়লে কথা না বলে পারা যায় না, কিন্তু আজ তার মনের যা অবস্থা, সে চাইছে না পরিচিত কারোর সাথে দেখা হোক, ভাব বিনিময় হোক, জোরপূর্বক দু চারটে কথা হোক। করিডোর পেরিয়ে মাঠে নামল সে। মাঝারি আকারের মাঠ, মাঠের কাছ ঘেঁষে উঁচু বাউন্ডারি, বাউন্ডারির পাশ দিয়ে লম্বা লম্বা গাছ। তরি পায়ের নিচে সবুজ ঘাস মারিয়ে উত্তর দিকে এগিয়ে চলল। উত্তর দিকে বহির্গমন গেট। গেটের কাছে মানুষজনের ভিড় ভাট্টা কমে এসেছে। কাছাকাছি এসে তরি মাথা উঁচু করল। ছোট্ট একটা শ্বাস ফেলে চোখ তুলে সামনে তাকাতে তার পা থেমে গেল। শরীরের রক্ত হিম হয়ে এলো। না চাইতেও বুকের ভেতর অজানা আতঙ্কে কেঁপে উঠল। তার থেকে কিছু দূরে আশিক দাঁড়িয়ে আছে, চোখে কালো সানগ্লাস, মাথার চুল পরিপাটি করে গোছানো, বা কানে ছোট্ট একটা দোল ঝুলছে। গলার শিকলের মতো মোটা চেইনটা উন্মুক্ত বুকের উপর ঝুলছে। শার্টের সামনের বেশ কয়েকটা বোতাম খোলা। উপর্যস্ত বাম হাতের আঙুলের ভাঁজে সিগারেট ধরে ফুসফুস করে ধোঁয়া ছাড়ছে। আশিকের সেই মাফিয়া লুকটা তরির মনে দুর্বলতার সৃষ্টি করেছিল। আজ সেটা তীব্র ভয় হয়ে মনে দানা বিঁধল। ভয়ার্ত চেহারায় সে হাতের ফাইলটা চেপে ধরল। আশিক তাকে এখনো দেখেনি। রাস্তার অপোজিটে মুখ ঘুরিয়ে কিছু একটা পর্যবেক্ষণ করছে। তরির মস্তিষ্ক কাজ করতে সে প্রায় দৌড়ে গেটের ডান দিকে সরে গেল। এখন গেট দিয়ে বাইরে বের হওয়া মানে আশিকের হাতে নিজেকে ধরিয়ে দেওয়া। সে এইটুকু অন্তত বুঝতে পেরেছে যে আশিক তার জন্যই গেটের সামনে দাঁড়িয়ে আছে। ক্ষিপ্র পায়ে পূর্ব দিকের শহীদ মিনারের দিকে এগিয়ে চলল তরি। এদিকে থাকলে আশিকের মুখোমুখি হওয়া থেকে রক্ষে পাবে। সেফ জোনে পৌঁছে সে বুক ভরে শ্বাস নিল। নিজের উপর প্রচন্ড রাগ উঠছে তার। এরকম একটা জঘন্য ছেলের সাথে প্রেম করেছে, ফোনে কথা বলেছে, আশিকের ব্যাপারে যাও একটু ভালো ধারণা ছিল তার, তা গায়েব হয়ে গেছে এই এক সপ্তাহ আগে। সপ্তাহ খানিক আগে তার ক্লাসমেট ঋতুর সাথে কথা হয়েছিল। এক পর্যায়ে ঋতু বলেছিল যে সে আশিকের থেকে ধোঁকা খেয়েছে। আশিক একটা মেয়েবাজ, আরো অনেক কিছু। সেসব শোনার পর থেকে আশিককে তার ঘেন্না হয়, সাথে প্রচন্ড ভয় হয়। 1 সেকেন্ড 2 সেকেন্ড করে সময় অতিক্রম হচ্ছে। তরি এবার চিন্তায় পড়ে গেল। গেটের কাছে যাওয়ার সাহস হচ্ছে না, আবার প্রতি ক্ষণে ক্ষণে ভয় হচ্ছে যে আশিক বুঝি ভেতরে ঢুকে তাকে খুঁজে বের করবে। দু চোখে আতঙ্ক নিয়ে সে নির্ঝরের অপেক্ষা করল। কিছুক্ষণ পর তরি আড়ালে থেকে সরে এলো। এতক্ষণে আশিকের চলে যাওয়ার কথা। সে হিজাবের উপর দিয়ে গায়ের ওড়নাটা মাথায় দিল, লম্বা করে ঘোমটা দিয়ে ভয়ে ভয়ে এগিয়ে চলল। দূর থেকেই অফ হোয়াইট শার্ট পরিহিত সুদর্শন একজনকে দেখে তরি শরীরের শক্তি ফিরে পেল। বুকের ভার নেমে এলো। চোখের আতঙ্ক যেন এতক্ষণে জল হয়ে ঝরতে চাইল। টলমল চোখে সে দ্রুত পায়ে হাঁটা শুরু করলো। নির্ঝর গেট দিয়ে ভেতরে ঢুকলো। আশেপাশে একবার তাকিয়ে খুঁজতে থাকলো। তরির চোখে চোখ পড়ল। সে হাঁটা থামালো না। মাথার চুলগুলোই আঙ্গুল চালিয়ে তরির দিকে এগোলো। চুরির কাছাকাছি আসতেই তরির চোখ ফেটে জল বের হতে চাইল। সে অতি কষ্টে অশ্রুগ্রন্থির বিরুদ্ধে লড়ে গেল। মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ল নির্ঝরের সামনে। এত দেরি হলো কেন তরি? ভীষণ চিন্তায় পড়ে গেছিলাম। নির্ঝরের উদ্বিগ্ন কণ্ঠ, মানুষটা দুশ্চিন্তাগ্রস্ত চেহারা তরির দেখার লোভ জাগলো। কিন্তু নির্ঝরের চোখে চোখ রাখলো। সে নিজেই ধরা পড়ে যাবে, ফেসে যাবে সে। তাই আর চোখ তুলে তাকালো না। নিচু সুরে শুধু বলল, বান্ধবীর সাথে কথা বলছিলাম একটু। এত ভয় পাচ্ছ কেন তরি? বান্ধবীর সাথে কথাই তো বলেছ, মানুষ খুন করনি। চলো তো। নির্ঝর তরির হাত থেকে ফাইল নিয়ে নিল। তরিকে একটু সামনে রেখে হাঁটা শুরু করলো। গেটের কাছাকাছি আসতে সে নিজে থেকে তরির হাত চেপে ধরল। তরির মনের ভয় সম্পূর্ণ কেটে গেল। এতক্ষণে তার মুখে হাসি ফুটে উঠল। সে জানে যাই হয়ে যাক না কেন এই মানুষটা তাকে ছাড়বে না। সব বিপদে সে এই আঙ্গুলগুলো আঁকড়ে ধরে বেঁচে যাবে। এই হাতের মালিক তার একমাত্র ভরসার স্থান, একমাত্র কমফোর্ট জোন। সে ঠোঁটের কোণে প্রশান্তির হাসি ঝুলিয়ে নির্ঝরের দিকে তাকালো। দুপুরে সূর্যের কড়া রোদ নির্ঝরের মুখে এসে পড়েছে। ফর্সা ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে যেন। কেমন ঝলমলে চেহারা মানুষটার। সে নির্ঝরের দিকে তাকিয়ে সামনে হাঁটতে লাগলো। নির্ঝরের দৃষ্টি এক জায়গায় থেমে নেই, চারপাশে ঘোরাফেরা করছে, কিছু একটা খুঁজছে যেন। সে রাস্তার বাম পাশে তাকিয়ে হঠাৎ বলে উঠল,
তরি লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল, অন্যমনস্ক হয়ে পা ফেলতে পড়ে যেতে নিল। শেষ মুহূর্তে নির্ঝর এক হাতে তাকে সামলে নিল। তরি সোজা হয়ে দাঁড়াতে কড়া কণ্ঠে বলল, মনোযোগ কোথায় থাকে? নির্ঝরকে আজ চুপচাপ মনে হচ্ছে। তার সাথে কথা বাড়ানোর জন্য তরি পাল্টা প্রশ্ন করল, আপনার মনোযোগ কোথায় থাকে? কি কি করছেন কেন? আপনার চোখ দুটো ক্রমাগত লাটিমের মতো ঘুরছে। কাকে খুঁজছেন? আপনার মেলায় হারিয়ে যাওয়া বোনকে? জি না ডিঙি রানী, দেখছি তোমার সতীন বানানোর মতো কাউকে খুঁজে পাই কিনা। জানো তো, ছোটবেলায় এক জ্যোতিষী আমার হাতের রেখা থেকে বলেছিল আমার 3টে বিয়ে কপালে আছে। তরি ব্যঙ্গ করে বলল, মাত্র 3টে? ডজন খানেক বউ থাকলে আরো ভালো হয়। নির্ঝর নীরবে হাসল। ছোট করে শ্বাস ফেলে সম্পূর্ণ মনোযোগ পাশের এই তোলপাড় করে দেওয়া মেয়েটির দিকে দিল। ডান হাতে মুষ্টিবদ্ধ তরির হাতটা একটু উঁচু করে দেখল, বিড়বিড় করে বলল, তোমার হাত এত নরম, তাহলে মন এত সঠিক কেন? তরি হঠাৎ সুর পাল্টে খুশি মনে বলল, আজ রিটেন শেষ পরীক্ষা ছিল, আর রাত জেগে পড়তে হবে না। কি যে আনন্দ লাগছে। অ্যাডমিশন টেস্টের পড়া কি আমি পড়ব? পরীক্ষা কি আমি দিব? অ্যাডমিশনের জন্য পড়তে হবে? তুমি যদি না পড়ে চান্স পেয়ে যাও তাহলে পড়তে হবে না, এরকম কনফিডেন্স আছে? তরি কোনো উত্তর দিল না, ঠোঁট উল্টে মাথা নিচু করে এগিয়ে চলল। গাড়ির কাছে পৌঁছতে নির্ঝর তার হাত ছেড়ে দিল। দরজা খুলে তরি ভেতরে গিয়ে বসল। ডিনার শেষে তরি দীর্ঘক্ষণ ড্রয়িং রুমে ছিল। জীবন ভাইয়ের বউ দিবা ভাবি 2 দিন হলো এ বাড়িতে এসেছে। তরি মেয়েটির ভীষণ পছন্দ হয়েছে। আগে থেকে চিনত, কিন্তু কখনো তেমন করে কথা হয়নি। অথচ গত 2 দিনে এতটা ক্লোজ হয়ে গেছে যে দুজন একে অপরকে ছাড়া কিচ্ছু বোঝে না। সবাই খাওয়া শেষ করে যার যার রুমে গেছে অনেক আগে। এতক্ষণে অনেকে ঘুমিয়ে পড়েছে হয়তো। শুধু সে আর দিবা ভাবি টেলিভিশন দেখছিল এতক্ষণ। রাত অনেক হতে দিবা উঠে পড়ল। তরি তারও কিছু সময় পর রুমের দিকে পা বাড়ালো। রুমের দরজা খোলা ছিল। তরি পা টিপে টিপে ভেতরে ঢুকে দরজা বন্ধ করল। ছিটকিনি লাগানোর সময় সামান্য শব্দ হতে সে ঘাড় ঘুরিয়ে বিছানার দিকে তাকালো। নির্ঝর উঠে পড়ে কিনা সেই ভয়। তবে নির্ঝর নড়ল না, তার মানে ঘুমিয়ে পড়েছে। রুমের লাইট অন রেখে বিছানার দিকে এগোলো। বিছানার কাছে এসে তরির কিছু একটা নাই মনে হলো। কিছুক্ষণ সূক্ষ্ম দৃষ্টিতে চেয়ে থাকতে মনে পড়ল দুজনের মাঝখানে থাকা কোলবালিশটা নেই। নিজের অজান্তে মুখে হাসি ফুটে উঠল। বাম কাত হয়ে নির্ঝরের ঘুমন্ত মুখের দিকে চেয়ে সে শুয়ে পড়ল। সঙ্গে সঙ্গে পাশ থেকে বন্ধ চোখে ভারী গলায় নির্ঝর বলে উঠল, রাত 12টার বেশি বাজে, এত দেরি হলো কেন? তরির পিলে চমকে উঠল। কয়েক সেকেন্ডের জন্য শ্বাস নিতে ভুলে গেল। চোখ দুটো আপনা আপনি বড় হয়ে গেল। নির্ঝর এখনো জেগে আছে? এত রাত হয়ে গেছে তবুও ঘুমোয়নি? সর্বনাশ! এতক্ষণ কি করছিলে নিচে? নির্ঝরের অতিশয় শীতল কণ্ঠ। তবুও তরি এই কণ্ঠের উত্তাপ টের পেল। যেই উত্তাপে তার শরীর দিয়ে ঘাম ছুটছে। সে খুব দ্রুত মস্তিষ্কে কথা সাজিয়ে নিল। কিছু বলার চেষ্টা করার আগেই নির্ঝর এক লাফে শোয়া থেকে উঠে পড়ল। তরির দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, ক্রেজি স্টুপিড, এত দেরি কেন হলো আসতে? তরি কেঁদে দিয়েছে প্রায়। অনেক দিন হলো নির্ঝর তাকে ধমকে ধমকে কথা বলে না। সে ভেবেছিল পরিবর্তন হয়ে গেছে মানুষটা, তাকে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু ঘটনা তো পুরো উল্টো। তবুও ভয়ে ভয়ে বলল, একটু টিভি দেখছিলাম। আজ তো পড়েনি। এমন করেন কেন? এই কেনর উত্তর নির্ঝর চট করে দিতে পারল না। সে মুখ ঘুরিয়ে নিল। সে কি করে বলবে যে এতক্ষণ ধরে সে ভেতরে ভেতরে ছটফট করছিল, গুমড়ে মরছিল? কতবার যে সিঁড়ির কাছে গিয়ে ফিরে এসেছে তা যদি দিব্য দৃষ্টি দিয়ে এই মেয়ে জানতো বা একটু বোঝার চেষ্টা করত। সে কিচ্ছু বলল না। ব্যথিত মন নিয়ে আগের জায়গায় শুয়ে পড়ল। ডান হাতটা মাথার নিচে দিয়ে চোখ বন্ধ করল। তরি সেদিকে চেয়ে থাকতে থাকতে স্বাভাবিক হয়ে এলো। মনে সাহস নিয়ে প্রশ্ন করল, এখনো ঘুমোননি কেন আপনি? নির্ঝর উত্তর দিল না। তরি নিচে থেকে বলল, এমন তো না যে আমায় রোজ জড়িয়ে ধরে ঘুমান। আজ আমি নেই বলে ঘুম আসছে না। ঘুমাননি কেন বলুন তো? নির্ঝর আর চুপ থাকতে পারল না। মাথা ঘুরিয়ে তরির দিকে শীতল একটা চাহনি দিয়ে পুনরায় চোখ বন্ধ করল। দাঁতে দাঁত চেপে বলল, মুখ দিয়ে যেন আর একটা ওয়ার্ড বের না হয়, ঘুমাচ্ছি আমি। কিন্তু আপনার চোখে মুখে ঘুমের বিন্দু মাত্র রেশ নেই। কেমন কাট কাট গলায় কথাগুলো বলছেন, স্পষ্ট সুর, কণ্ঠে কোনো জড়তা নেই।
মনে হচ্ছে আগামী 1 দশক অন্তত আপনার ঘুম হবে না। ঘুম আপনার থেকে সহস্র কোটি দূর। শাট আপ, একদম চুপ। নির্ঝরের উঁচু কণ্ঠস্বরে তরি ঘাবড়ে গেল না, আগের থেকে দ্বিগুণ উৎসাহ নিয়ে বলল। হাউ ফানি, আমাকে ধমকাচ্ছেন কেন? নির্ঝর হাত বাড়িয়ে তরিকে একটা শিক্ষা দিতে নিয়েও শেষ মুহূর্তে থেমে গেল। হাতটা গুটিয়ে নিয়ে আবার চোখ বন্ধ করল। তরির কণ্ঠ আর শোনা গেল না, অথচ মনে মনে সে বারবার তরিকে কথা বলার অনুরোধ করল। এই নিশুতি রাতে তরির গম্ভীর কণ্ঠের অগোছালো কথাবার্তা শুনতে তার ভীষণ ভালো লাগছে। কয়েক সেকেন্ড অতিক্রম হতে নির্ঝরের শ্বাস আটকে আসার মতো হলো। বন্ধ চোখে সে অনুভব করছে তরি তার খুব কাছে চলে এসেছে। দুজনের মাঝে কয়েক ইঞ্চি তফাৎ। তরির শ্বাস দ্রুততর হচ্ছে, তবুও আর চোখে নির্ঝরের দিকে তাকালো। নির্ঝরকে নির্বিকার দেখে ইচ্ছে করে বাম হাতে কনুই দিয়ে পেটের কাছে কুতো দিল। ভুলবশত লেগেছে প্রমাণ করার জন্য খুব দ্রুত হাত সরিয়ে নিল। সঙ্গে সঙ্গে নির্ঝর কপাল কুঁচকে বলল, এত কাছে ঘেঁষাঘেঁষির কারণ কি? তরি ঠোঁট কামড়ে ধরল, শুকনো ঢোক গিলে বলল, কোনো কারণ নেই। মাঝখানের কোলবালিশ নেই কেন আজ? এতদিন কোলবালিশ ফেলে দেওয়ার প্রয়োজন বোধ করলেন? হাউ ফানি, কোলবালিশ ফেলে দিব কেন আমি? ইঁদুর কেটে তুলো বের করে ফেলেছে ওটার। তুলোতে আমার আবার অ্যালার্জি আছে, সেজন্য সরিয়ে রেখেছি। তাই বুঝি? এই, তুমি এত কাছে আসছো কেন? কোলবালিশ সরিয়েছি বলে তুমি সুরসুর করে কাছে চলে আসবে? তরি মুচকি হেসে বলল, বিছানার ওপাশ ভেজা ভেজা মনে হচ্ছে। আপনি পানি ঢেলছেন নিশ্চয়ই। কি? নির্ঝর এক লাফে উঠে বসল, ভ্রুচোরা কুঁচকে তরির দিকে তাকালো। অন্য দিনের তুলনায় তরির মুখটা আজ বেশি উজ্জ্বল মনে হচ্ছে। নক্ষত্র রাজ্যের মতো জ্বলজ্বল করছে। এত আলো, এত উজ্জ্বলতা কোথায় লুকিয়ে রাখে মেয়েটি? তরির দিকে চেয়ে থাকতে থাকতে নির্ঝরের কুচকানো ভ্রুচোকাল প্রসারিত হয়ে গেল। মুখে এসে ভর করল এক রাশ মুগ্ধতা। চোখের মনি তরিময় হয়ে উঠল। আচমকা তরি মুখে হাত রেখে হাঁচি দিয়ে উঠতে নির্ঝরের ঘোর কাটে। ব্যতিব্যস্ত হয়ে এদিক ওদিক তাকায়। তরি স্বাভাবিক হতে সে কৌতূহল নিয়ে বলল, বিছানা ভেজা? কোথায় ভেজা? তরি হাত দিয়ে তার ডান পাশে ইশারা করল। নির্ঝর নিচের জায়গা থেকে সরল না। তরির উপর দিয়ে ওপাশে ঝুঁকে হাত দিয়ে বিছানা হাতড়াল। শুকনো খটখটে বেডশিট। পুনরায় তার কপাল কুঁচকে গেল, কিন্তু ক্ষণিক সময় পরে তরির দুষ্টুমি ধরে ফেলল। তরির উপর থেকে সরে এসে মিথ্যে রাগ দেখিয়ে বলল, মিথ্যে বলছো কেন তরি? আপনি তো প্রতিনিয়ত আমার সাথে মিথ্যে বলেন। আমাদের দ্বিতীয় সাক্ষাতে এক গাদা মিথ্যে বলেছিলেন আপনি। রাতের বেলা লুকিয়ে আমার ছবি তুলে তবু স্বীকার করেননি। সাথে কি তেজ! আমি জোর করতে উল্টো আমায় থমকে থামিয়ে দিলেন। মানে মানুষ মিথ্যে এত কনফিডেন্টলি কিভাবে বলে তা আপনাকে না দেখলে অজানা থাকতো। হাউ ফানি, মিথ্যা কখন বললাম? আমি সত্যি সেই রাতে ছবি তুলিনি। তরি কপট রাগ দেখিয়ে বলল, আবার মিথ্যে বলছেন আপনি। আমার সেদিন রাতের ঘুমের ছবি আপনার ফোনে দেখেছি আমি। সে কি, কখন দেখেছো? নির্ঝরের ভয়ার্ত মুখের প্রতিচ্ছবি দেখে তরির মুখে ফিচেল হাসি ফুটে উঠল। বিগত মাসগুলোতে নির্ঝর তাকে কখনো ফোন ধরতে দেয়নি। ফোনে গোপন রত্ন লুকানো আছে, যেন এভাবে সব সময় তার থেকে লুকিয়ে রাখত। ফোনের লক প্যাটার্ন পর্যন্ত জানত না। আজ বিকেলবেলা নির্ঝর তার পাশে শুয়ে ফোন চালানোর সময় সে লুকিয়ে দেখেছে নির্ঝর তার ছবি দেখছে। তাও আবার সেদিন রাতের ছবি, সেই ড্রেস পরিহিত উস্কো খুস্কো চুলের ঘুমন্ত ছবি। আর কিছু দেখতে পারেনি। নির্ঝর তার দিকে তাকাতে সে দ্রুত ঘুমিয়ে পড়ার ভান ধরেছিল। নির্ঝরের মুখে চিন্তার রেখা। তরি নিচের জড়তা কাটিয়ে ছাড়া ছাড়া ভাবে বলল, আপনি সত্যি সত্যি সে রাতে আমায় চুমু খেয়েছিলেন? নির্ঝর ভূত দেখার মতো চমকে উঠল। অনবরত মাথা নেড়ে বলল, অসম্ভব, আমি ওসব বাজে কাজ করিনি। যদি কি দেখে ফেলেছে। চুমু খাওয়া বাজে কাজ? নির্ঝরের চোখ দুটো বড় বড় হয়ে গেল। এই প্রথম অনুভব করল সে সাহস হারিয়ে ফেলেছে, ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। কিন্তু এতটা দুর্বল তো সে কখনো ছিল না। তার চোখের সামনের এই মেয়েটি তার মনে ভয় ধরিয়ে দিচ্ছে। বুকের ভেতর দুরু দুরু করছে। তার কল্পলোকের সেই মেয়েটি, রোজ স্বপ্নে দেখা সেই মেয়েটি তার মনে তীব্র ভয়ের সৃষ্টি করছে। এতগুলো বছর লুকিয়ে রাখা অনুভূতির কাছে ধরা পড়বার ভয়।
নির্ঝর শটার নিচের জায়গায় শুয়ে পড়ল। আর চোখে তরির দিকে তাকাতে দুজনের দৃষ্টি একে অপরে নিবদ্ধ হলো। প্রায় সঙ্গে সঙ্গে এক লাফে বিছানা ছেড়ে দাঁড়িয়ে পড়ল। গায়ের ঢিলে ঢালা টি শার্ট টেনে টুনে বলল, অনেক রাত হয়েছে তরি, 2 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ো। বলেই সে দ্রুত পায়ে ব্যালকনির দিকে এগিয়ে গেল। ভেতর থেকে কাঁচ টেনে গ্রিলের উপর ভর দিয়ে সে দাঁড়িয়ে পড়ল। হাঁসফাঁস করতে করতে সে চোখ বন্ধ করে ফেলল। ঠোঁটের কোণে ফুটে উঠল জয়ের হাসি, তৃপ্তির হাসি, প্রশান্তির হাসি। এতগুলো বছর ধরে বুকের মাঝে মনের মণিকোঠায় সযত্নে আগলে রাখা তার তরিরানির চোখে সে নিজের জন্য ভালোবাসা দেখেছে। একটু নয়, অল্প নয়, অনেক বেশি ভালোবাসা দেখেছে সে। নির্ঝর চোখ খুলল। গ্রিল দিয়ে হাত টপকে ওপাশের অন্ধকার ধরার চেষ্টা করল। হঠাৎ ব্যালকনির আবছা অন্ধকার ছাপিয়ে মিহি একটা কণ্ঠ ভেসে এলো। নির্ঝরের বুকের ভেতর সুখের দোলা দিয়ে গেল। প্রথমবারের মতো নিজেকে বড্ড বেশি অগোছালো মনে হলো। তরি ধীর পায়ে নির্ঝরের পাশে দাঁড়ালো। সামনে তাকিয়ে বলল, একা একা অন্ধকার বিলাস করা যায়? নির্ঝর উত্তর দিল না। দুজনে নীরবে একে অপরের বুকের ধুকপুকানির শব্দ শুনে গেল যেন। কয়েক মুহূর্ত পর নির্ঝর তরির কাছে ঘেঁষে দাঁড়ালো। গ্রিলের উপর রাখা তরির হাতের উপর নিজের বাম হাত রাখলো। তরি হাত সরিয়ে নিল না। আবার নীরবতা। আবারও এই নীরবতার বেড়াজাল নির্ঝর ভেঙে ফেলল। রুদ্ধ কণ্ঠে বলল, আমি তোমায় ভালোবাসি তরি, অনেক আগে থেকে। কতটা আগে থেকে তুমি কল্পনা করতে পারবে না। নির্ঝরের ধরা গলায় বলা ভালোবাসি শব্দটা শুনে তরির শরীরে শিহরণ বয়ে গেল। মনে হলো নির্ঝরের মুখ নিঃসৃত বাক্যের চেয়ে সুমিষ্ট কিছু আর পৃথিবীতে নেই। জীবনে প্রথমবারের মতো চোখের কোণে আনন্দের অশ্রুর আভাস পেল। নির্ঝরের হাতটা চেপে ধরে সে তার দিকে ঘুরে দাঁড়ালো। আবছা অন্ধকারে তরির লজ্জা মিশ্রিত মুখ নির্ঝরের দৃষ্টি এড়ালো না। তরির নত মাথা, ঠোঁটের কোণে লজ্জা মিশ্রিত হাসি দেখে সে আর নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে পারল না। আচমকা দুপা এগিয়ে সে তরিকে আষ্টে পৃষ্ঠে বুকের সাথে জড়িয়ে নিল। তরির হাত দুটো নির্ঝরের পিঠে বিচরণ করছে। বিড়াল ছানার মতো সে নির্ঝরের বুকে লুকিয়ে রয়েছে। বহু প্রতীক্ষার পর যেন সে এই বুকে আশ্রয় পেল। তার মনে হচ্ছে এই বুকের চেয়ে নিরাপদ স্থান, সুখের জায়গা, প্রশান্তির জায়গা পৃথিবীতে দ্বিতীয়টি নেই। তার চোখ বেয়ে জল পড়ছে। ঠোঁটের কোণে বিস্তৃত হাসি। সে ভেজা গাল দুটো নির্ঝরের বুকের টি শার্টে মুছে ফেলল। নির্ঝরের হাত দুটো শক্ত হাতে তাকে বুকের পাঁজরে আঁকড়ে ধরে আছে। একটু ঢিলে দিলে যেন সে পালিয়ে যাবে। কিছুক্ষণ পর তরি নিচের ঘাড়ের খোলা অংশে পানির ফোঁটার অস্তিত্ব পেল। নির্ঝরের শরীরের কাপড়ই টের পেয়ে সে বিস্মিত হলো। নির্ঝরের থেকে নিজেকে ছাড়িয়ে সে বিস্ময় নিয়ে মুখপানে তাকালো। নির্ঝরের মুখে জলের ধারা দেখে সে অবাক হয়ে বলল, আপনি কাঁদছেন কেন? নির্ঝর দ্রুত তরিকে পেছনে রেখে ঘুরে দাঁড়ালো। চোখ মুছে নিজেকে স্বাভাবিক করলো। পুনরায় ঘুরে দাঁড়িয়ে মুখে হাসি ফুটিয়ে বলল, হাউ ফানি। কাঁদবো কেন আমি? আমাকে নিজের মতো ন্যাকা মনে হয়? এই একদম কথা ঘোরাবেন না। আমি আপনার চোখে পানি দেখেছি। পেট ব্যথা করছে আমার তরি। তরি কপাল কুঁচকে সন্দেহ নিয়ে বলল, খবর হয় আমার আর পেট ব্যথা করে আপনার? এত ভালোবাসি না ভাই? নির্ঝর যেন আর এক দফা চমকে গেল। চোখ দুটো বড় বড় করে বলল, তোমার খবর মানে? সে কি? কখন থেকে? বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর টের পেয়েছি। আপনার থেকে লুকিয়ে বেডশিট চেঞ্জ করেছি। আমার থেকে লুকিয়ে করতে হবে কেন? এবার তো প্রথম নয়। এখন বলো কেমন লাগছে? ঠিক আছো তুমি? পেট ব্যথা করে? না, সন্ধ্যায় হালকা ব্যথা ছিল, এখন সুস্থ। নির্ঝর দুশ্চিন্তা নিয়ে তরির দিকে গভীর পর্যবেক্ষণ করল। তরির দু কাঁধে হাত রেখে চিন্তিত কণ্ঠে বলল, সত্যি বলছো তো? একদম ফিট।